আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা সবাই কেমন আছো? আশা করি আল্লাহর রহমতে ভালো আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তোমাদের সাথে আবারও অনলাইন ক্লাসে যুক্ত হলাম, সবাই জয়েন করো। গত ক্লাসে আমরা কোষ সম্পর্কে আলোচনা করেছি। কোষের নিউক্লিয়াস হয়েছে আমাদের, তারপরে প্লাজমা মেমব্রেন হয়েছে। প্লাজমা মেমব্রেনের গঠন সম্পর্কে আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা মাইটোকন্ড্রিয়া করব। কেমন? মাইটোকন্ড্রিয়া কোষ চ্যাপ্টারটা কিন্তু একটু বেশ বড়, ঠিক আছে? এখন এই প্রথম অধ্যায়ে বর্তমানকার সিলেবাস অনুসারে, শর্ট সিলেবাস অনুসারে এই অধ্যায়টি রাখিনি। তোমাদের সময়ও সিলেবাস কিছুটা সংক্ষিপ্ত হবে, মিনিমাম 30% হওয়ার একটা সম্ভাবনা শোনা যাচ্ছে। সেটা যদি হয় সেক্ষেত্রে কি থাকবে কি থাকবে না এখনো বলা যাচ্ছে না। তাই আমি কোর্স চ্যাপ্টারটি আমরা করে রাখবো। তারপরে সিলেবাস দিলে যদি কোনো কম বেশি হয় পরে দেখা যাবে। আর পড়লে আমাদের বৃথা যাবে না, কারণ যদি সিলেবাসে নাও থাকে আমাদের অ্যাডমিশনের সময় হয়তো অনেকটাই কাজে লাগবে। আর উদ্ভিদ বিজ্ঞান বলো আর প্রাণী বিজ্ঞান বলো, যেটাই বলো না কেন, সবগুলোই কিন্তু কোষের গঠন সম্পর্কে ভালোভাবে জানতে হবে। দুইটা পত্রে সেক্ষেত্রে আমরা কোষ চ্যাপ্টারটি ভালোভাবে পড়ে নেব। কেমন? তো আজকের আলোচ্য বিষয় হলো মাইটোকন্ড্রিয়া। নাম শুনেছো নিশ্চয়ই, তোমরা এসএসসিতেও পড়ে আসছো। তো মাইটোকন্ড্রিয়াটা কি? মাইটোকন্ড্রিয়া হলো কোষের সাইটোপ্লাজমের মধ্যে অবস্থিত কিছু কোষীয় অঙ্গাণু। এর মধ্যে মাইটোকন্ড্রিয়া একটা অন্যতম কোষীয় অঙ্গাণু। কেমন? মাইটোস গ্রিক শব্দ, মাইটোস শব্দ থেকে, মাইটোস শব্দের অর্থ হলো থ্রেড বা সুতা। কেমন? মাইটোস শব্দের অর্থ থ্রেড বা সুতা। কেমন? আর কন্ডিয়ন শব্দের অর্থ ব্রেন বা দানা। কন্ডিয়ন শব্দের অর্থ দানা বা ব্রেন। কেমন? তাহলে এই দুটো শব্দের সমন্বয়ে আসছে মাইটোকন্ড্রিয়া শব্দটি। তাহলে আমরা নামের বিশ্লেষণ থেকে বুঝতে পারলাম এটা সুতাকৃতির কোনো দানাদার বস্তু হবে। কেমন? মাইটোকন্ড্রিয়াকে আমরা যদি একটু সংজ্ঞায়িত করতে যাই তাহলে এভাবে বলবো যে ইউক্যারিওটিক কোষে সাইটোপ্লাজমে বিক্ষিপ্তভাবে ছড়ানো বা বিক্ষিপ্তভাবে অবস্থানকারী দ্বিস্তর বিশিষ্ট পর্দা দ্বারা আবৃত গোলাকার, ডিম্বাকার, সূত্রাকৃতি বা তারকাকৃতির যেসব অঙ্গাণুতে কোষের প্রয়োজনীয় শক্তি উৎপন্ন হয় তাকেই বলা হয় মাইটোকন্ড্রিয়া। ঠিক আছে? তাহলে আবারও একবার বলি, কি? ইউক্যারিওটিক কোষের সাইটোপ্লাজমের ভিতরে বিক্ষিপ্তভাবে ছড়ানো দ্বিস্তরী পর্দা বিশিষ্ট গোলাকার, ডিম্বাকার, সূত্রাকার, লম্বাকৃতি বা তারকাকৃতি যেসব অঙ্গাণুতে কোষের শক্তি উৎপন্ন হয় তাকে বলা হয় মাইটোকন্ড্রিয়া। ক্লিয়ার? এই মাইটোকন্ড্রিয়ায় কি কি সংগঠিত হয়? এইসব অঙ্গাণুতে দেখা যায় ক্রেস্ট চক্র, যেখানে শক্তি উৎপাদনের ব্যাপার আছে, ফ্যাটি অ্যাসিড চক্র, তারপর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম, এগুলো সব এই মাইটোকন্ড্রিয়ার ভিতরেই ঘটে থাকে। অর্থাৎ একটি কোষের যাবতীয় জৈবনিক কার্যগুলি নিয়ন্ত্রণের ক্ষেত্রে যে সমস্ত শক্তির প্রয়োজন হয়, এই শক্তি উৎপাদনের সেন্টার বা কেন্দ্রবিন্দুই হলো মাইটোকন্ড্রিয়া। এই জন্য মাইটোকন্ড্রিয়াকে কি বলা হয়? কোষের পাওয়ার হাউস বা কোষের শক্তি ঘর হিসেবে আখ্যায়িত করা হয়ে থাকে। কেমন? এই মাইটোকন্ড্রিয়া কে আবিষ্কার করেছেন? বিজ্ঞানী কলিকার। আগে বলা হতো বেন্দা, না, এখন দেখা যায় যে আবারও আসছে সংশোধনীতে দেখা যাচ্ছে যে বিজ্ঞানী কলিকার, আলবার্ট ভন কলিকার 1850 সালে আলোক অণুবীক্ষণ যন্ত্রের সাহায্যে সাইটোপ্লাজমের ভিতরে নানা আকৃতি বিশিষ্ট কিছু অঙ্গাণু আবিষ্কার করেন। এটা কে বলেছেন? এটা 1850 সালে কলিকার। এরপরে ডব্লিউ ফ্লেমিং নামক আরেকজন বিজ্ঞানী, উনি
1882 সালে কোষের মধ্যে সুতাকৃতির কিছু মাইটোকন্ড্রিয়া প্রত্যক্ষ করেন, সুতার মতো কিছু মাইটোকন্ড্রিয়া প্রত্যক্ষ করেন, এবং তখন তিনি ওনার এই সুতাগুলোকে নাম দেন ফিলা। কেমন? সুতাগুলোর নাম দেন ফিলা। এর পরবর্তীতে 1890 সালে বিজ্ঞানী অল্টম্যান উনি কি করলেন যে এই মাইটোকন্ড্রিয়ার নাম দিলেন বায়োপ্লাস্ট। 1890 সালে বিজ্ঞানী অল্টম্যান মাইটোকন্ড্রিয়ার নামকরণ করলেন বায়োপ্লাস্ট। পরবর্তীতে লাস্ট কার্ল বেন্দা নামক একজন বিজ্ঞানী 1897 সালে উনি এই অণুগুলোকে, অঙ্গাণুগুলোকে, কোষের মধ্যে যে সুতাকৃতির অঙ্গাণুগুলো দেখা গেছে এই অঙ্গাণুগুলোকে মাইটোকন্ড্রিয়া নামে অভিহিত করেন বা মাইটোকন্ড্রিয়া নামকরণ করেন। এভাবেই মাইটোকন্ড্রিয়ার আবিষ্কার হয় এবং নামকরণ হয়। ক্লিয়ার? সাধারণত মাইটোকন্ড্রিয়া আমরা কখন দেখতে পাই? বিশেষভাবে মাইটোকন্ড্রিয়াকে বিভাজনের মাধ্যমে সংখ্যা বৃদ্ধি হতে দেখা যায়। অর্থাৎ কোষে একটি মাত্র মাইটোকন্ড্রিয়ন থাকলে সেগুলো কোষ বিভাজনের সাথে সাথে আস্তে আস্তে বিভাজিত হয়ে এদের সংখ্যা বৃদ্ধি ঘটায়। ক্লিয়ার? এবারে আসি মাইটোকন্ড্রিয়ার গঠন। তোমরা পাশে একটা চিত্র নিশ্চয়ই দেখতে পাচ্ছ। হ্যাঁ, এই চিত্রটা একটু লক্ষ্য করো। এটা কি একটা মাইটোকন্ড্রিয়ার চিত্র। কেমন? দেখো, এই মাইটোকন্ড্রিয়ার গঠনের ক্ষেত্রে আমরা কি কি বলতে পারি? মাইটোকন্ড্রিয়া আমরা সংজ্ঞার সময় বলেছি, সংজ্ঞা যখন করেছি তখন বলেছি দ্বি-স্তর বিশিষ্ট আবরণী দ্বারা গঠিত। কেমন? তাহলে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এখানে দুইটা স্তর আছে, আবরণীতে দুইটা স্তর আমরা দেখতে পাচ্ছি। এটাকে কি বলে? দ্বি-স্তর বিশিষ্ট আবরণ। কেমন? অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার বাইরে যে পর্দাটা দ্বারা আবৃত থাকে, যে পর্দা, এই আবরণটা দ্বি-স্তর বিশিষ্ট, দুইটা স্তরে বিন্যস্ত। এরপরে দেখো, এই যে স্তর দুটো, প্রথম স্তর এবং ভিতরের স্তর, অর্থাৎ বাহিরের মেমব্রেন এবং ভিতরের মেমব্রেন, বাইরের মেমব্রেন এবং ভিতরের মেমব্রেনের মধ্যে যে ফাঁকা জায়গাটা থাকে, এই ফাঁকা জায়গাটাকে বলা হয় কি? প্রকোষ্ঠ। আছে। এরপরে আসো, বাইরের কক্ষ এবং ভিতরের কক্ষের পরে আমরা ভিতরে কিছু একটা মোটা আবরণ দেখতে পাই। এটা বহির আবরণ, এটা কি? ভিতরের আবরণ। ভিতরের আবরণটা আবার দেখো কি হচ্ছে? বিভিন্নভাবে ভাঁজ হয়ে অভিক্ষেপ আকৃতির বা আঙ্গুলের মতো অভিক্ষেপ সৃষ্টি করে। এই যে অভিক্ষেপগুলো সৃষ্টি করলো, এই অভিক্ষেপগুলোকে বলা হয় ক্রিস্টি। কেমন? তাহলে বাইরের আবরণকে আমরা বলি বহিঃঝিল্লি বা বাহিরের আবরণ, আর ভিতরের আবরণটাকে আমরা বলি কি? অন্তঃঝিল্লি বা ভিতরের আবরণ। এই অন্তঃঝিল্লিটা আবার আঙ্গুলের মতো বিলাই সৃষ্টি করে বা ভাঁজ হয়ে অভিক্ষেপ সৃষ্টি করে। এই অভিক্ষেপগুলোকে বলা হয় ক্রিস্টি। এছাড়া আমরা এর মধ্যে আরো কিছু জিনিস দেখতে পাচ্ছি। অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার মধ্যে দেখো কিছু কালো কালো দানা, ছোট ছোট দানা দেখা যায়, ছড়ানো ছিটানো অবস্থায় আছে। এই দানাগুলোকে আমরা বলবো কি? রাইবোজোম। অর্থাৎ মাইটোকন্ড্রিয়ায় রাইবোজোমের উপস্থিতি রয়েছে। কেমন? এরপরে দেখো, এই মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে ক্রিস্টিটা রয়েছে, অর্থাৎ অন্তঃপ্রাচীরের যে ভাগ রয়েছে, ওখানে কোথাও কোথাও আমরা ডিএনএ অবস্থান লক্ষ্য করতে পারি। কোথাও কোথাও ডিএনএ এখানে অবস্থিত রয়েছে। অর্থাৎ তাহলে কি কি হয়? বাহিরের মেমব্রেন, ভিতরের মেমব্রেন এবং ক্রিস্টি, রাইবোজোম, আরো একটা জিনিস আছে, সেটাকে আমরা বলবো অক্সিজোম। দেখো, এই ক্রিস্টির গায়ে সুন্দর থলির মতো, ছোট ছোট থলির মতো একটা অনেকগুলো অংশ দেখতে পাই। এই অংশটাকে আমরা বলি অ্যাটিপি সিনথেসিস। কেমন? এবং এইটাকে বলা হয় অক্সিজোম। তাহলে রাইবোজোমের উপরে যে ভিতরে যে মাইটোকন্ড্রিয়ার ভিতরে যে ক্রিস্টিগুলো রয়েছে, এই ক্রিস্টির সাথে সংশ্লিষ্ট আছে কি? অক্সিজোম। যেটা কিনা অক্সিজোমটা মূলত এটিপি সংশ্লেষণের মাধ্যমে শক্তি উৎপাদন করে থাকে। এটিপি পলিমারেজটা এখানেই থেকে থাকে। এছাড়া দেখো যে ক্রিস্টির ভিতরে
আরো কিছু তরল পদার্থ আমরা ক্ষুদ্র ক্ষুদ্র কিছু চিহ্ন আমরা দেখতে পাই, এগুলো কি তরল পদার্থ। এই তরল পদার্থটাকে বলা হয় ম্যাট্রিক্স। ক্লিয়ার? তাহলে আমরা এক কথায় কি বলতে পারি, একটা মাইটোকন্ড্রিয়া কি কি অংশ নিয়ে গঠিত? মেমব্রেন বা আবরণী। কেমন? আবরণী। এই আবরণী আবার দুটো, একটা বাহিরের আবরণী, একটা ভিতরের আবরণী। এরপরে আছে কিছু প্রকোষ্ঠ, অর্থাৎ দুইটা ঝিল্লির মাঝে বা দুইটা আবরণী বা ঝিল্লির মাঝে যে ফাঁকা স্থানটা থাকে, এই ফাঁকা স্থানটাকে বলা হয় কক্ষ। কেমন? বা প্রকোষ্ঠ। আর আছে কি, যে অন্তঃপ্রাচীরটা মিলাইয়ের মতো অবিক্ষিপ্ত ভাবে থাকে বলে এই ভাঁজগুলোকে বলা হয় ক্রিস্টি। ক্লিয়ার? ক্রিস্টির উপরে কিছু দানাদার বস্তু আমরা দেখতে পাই, এটাকে বলা হয় অক্সিজোম, যেটা কিনা এটিপি পলিমারেজ বা এটিপি সিনথেসিসও বলা হয়ে থাকে। এরপরে আছে কিছু মাইটোকন্ড্রিয়াল ডিএনএ। কেমন? মাইটোকন্ড্রিয়াল ডিএনএ এবং আরও আছে 77 বা 70S রাইবোজোমের উপস্থিতি আমরা একটা মাইটোকন্ড্রিয়ার ভিতরে লক্ষ্য করে থাকি। কেমন? তাহলে এই অংশগুলো নিয়ে, এই অর্গানগুলো নিয়েই হলো একটা মাইটোকন্ড্রিয়া গঠিত হয়। এখন কথা হলো, আমরা যে জিনিসটি বুঝলাম এটা হলো কি মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন। কেমন? এটা হলো মাইটোকন্ড্রিয়ার ভৌত গঠন। এবারে আসি আমরা এর রাসায়নিক গঠনের মধ্যে, যে মাইটোকন্ড্রিয়া কি কি রাসায়নিক পদার্থ নিয়ে গঠিত। কেমন? মাইটোকন্ড্রিয়ার ভিতরে সাধারণত দেখা যায় মাইটোকন্ড্রিয়ার যে শুষ্ক ওজন করা হয়, শুকনো অবস্থায় যদি ওজন করা হয় তাহলে শুষ্ক ওজনের প্রায় 65% পানি থাকে প্রোটিন, 29% থাকে গ্লিসারাইড, 4% থাকে লেসিথিন ও সেফালিন এবং 2% থাকে কোলেস্টেরল। এই সমস্ত রাসায়নিক উপাদান নিয়েই হলো মাইটোকন্ড্রিয়া গঠিত হয়ে থাকে। লিপিডের মধ্যে প্রায় 90% হচ্ছে ফসফোলিপিড। ফসফোলিপিড বলতে আমরা কি বুঝি? ফসফেট এবং লিপিডের সমন্বয়ে গঠিত, এটাকে আমরা বলবো ফসফোলিপিড। কেমন? এবং বাকি যে অংশগুলো, বাকি যে 10% ফ্যাটি অ্যাসিড থাকে, 90%ই ফসফোলিপিড, 10% ফ্যাটি অ্যাসিড, ক্যারোটিনয়েড, ভিটামিন ই এবং কিছু অজৈব পদার্থ। এছাড়াও এগুলো ম্যাট্রিক্সের মধ্যে ডিএনএ এবং আরএনএর অবস্থান আমরা দেখতে পাই। সুতরাং এই সবগুলো রাসায়নিক পদার্থ নিয়েই একটা মাইটোকন্ড্রিয়া গঠিত হয়ে থাকে। ক্লিয়ার? মাইটোকন্ড্রিয়ার কাজ। মাইটোকন্ড্রিয়া কি কাজ করে? আমরা একটু আগেই বলেছি যে মাইটোকন্ড্রিয়াকে কোষের শক্তি ঘর বা পাওয়ার হাউস বলা হয়ে থাকে। সুতরাং আমরা কি বলতে পারি? কোষের যাবতীয় শক্তি উৎপন্ন করে থাকে কে? মাইটোকন্ড্রিয়া। তাহলে শ্বসনের কাজে প্রয়োজনীয় বিভিন্ন এনজাইম এবং কোএনজাইম মাইটোকন্ড্রিয়া সরবরাহ করে। শ্বসন থেকেই তো কি হয়? শক্তি উৎপন্ন হয়। সেখানে যে সমস্ত এনজাইম এবং কোএনজাইম প্রয়োজন হয় সেগুলোকে সরবরাহ করে? মাইটোকন্ড্রিয়া সরবরাহ করে। গ্লাইকোলাইসিস ছাড়া শ্বসনের সবকটি বিক্রিয়াই মাইটোকন্ড্রিয়ার অভ্যন্তরে সম্পন্ন হয়। শ্বসনের সময় যে গ্লাইকোলাইসিস প্রক্রিয়াটা, এইটা ব্যতীত ক্রেট চক্র বলো, তারপর ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম বলো, এগুলো সবই কি হয়? মাইটোকন্ড্রিয়াতে সম্পন্ন হয়ে থাকে। এরা কোষের লৌহ এবং স্টেরয়েড পদার্থের জৈব সংশ্লেষণ ঘটায়। এরা কি করে? কোষে স্টেরয়েড এবং জৈব পদার্থের সংশ্লেষণ, স্টেরয়েড জাতীয় পদার্থের জৈব সংশ্লেষণ ঘটায় থাকে। এছাড়া মাইটোকন্ড্রিয়া বিভিন্ন ধরনের ক্যাটায়ন, যেমন ক্যালসিয়াম, তারপরে আয়রন, ম্যাঙ্গানিজ, এগুলো সঞ্চিত করে রাখে। এটিপিতে রূপান্তরিত করার যে পদ্ধতি, এটা মাইটোকন্ড্রিয়া সম্পন্ন হয়। নিজস্ব আরএনএ এবং ডিএনএ উৎপন্ন করে মাইটোকন্ড্রিয়া। স্নেহ বিপাকে এবং স্নেহ বিপাকের কাজেও মাইটোকন্ড্রিয়া অংশগ্রহণ করে থাকে। এরপরে দেখো, ডিম্বাণু ও শুক্রাণু গঠনেও মাইটোকন্ড্রিয়ার ভূমিকা রয়েছে। তাহলে মাইটোকন্ড্রিয়ার একটা ব্যাপক কাজ, কোষের ব্যাপক কাজগুলোই শক্তি উৎপাদনের ক্ষেত্রে এবং অন্যান্য আনুষঙ্গিক অনেক কাজই মাইটোকন্ড্রিয়া করে থাকে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ যেটি, সেটা হলো শক্তি উৎপন্ন করা। শক্তি না হলে কি কোনো কিছুই সম্ভব না। সুতরাং মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বা শক্তি উৎপাদন করে
কেন্দ্র বলা হয়ে থাকে। তোমরা 9, 10-এও দেখেছো, এখানেও দেখবা যে বিভিন্ন প্রশ্নে, প্রয়োগমূলক প্রশ্নে বা অনেক সময় উচ্চতা দক্ষতার প্রশ্নে এসে থাকে যে মাইটোকন্ড্রিয়াকে কেন কোষের পাওয়ার হাউস বলা হয়, ব্যাখ্যা করো, বিশ্লেষণ করো, তোমার মতামতের সম্পর্কে যুক্তি দাও, ইত্যাদি ইত্যাদি এ ধরনের প্রশ্ন হয়ে থাকে। তখন তোমরা কি করবা, মাইটোকন্ড্রিয়ার ব্যাপকতা অর্থাৎ মাইটোকন্ড্রিয়ার যে সমস্ত কাজ আছে কাজের ব্যাপকতা উল্লেখ করবে এবং সে সমস্ত যুক্তি প্রদর্শন করবে যে কেন মাইটোকন্ড্রিয়াকে কোষের পাওয়ার হাউস বলা হয়ে থাকে। যুক্তি উৎপাদন করে সর্বশেষে তোমার মন্তব্য প্রকাশ করবে। কেমন? এই হলো মাইটোকন্ড্রিয়া সম্পর্কিত কথাবার্তা। ক্লিয়ার? এবারে আসি আমরা যে জিনিসটি পড়ব সেটা হলো প্লাস্টিড। নাম শুনেছো আগে নিশ্চয়ই, নাকি? প্লাস্টিড প্লাস্টিড কি আগেই আমরা জানি যে উদ্ভিদ কোষের মধ্যে সাইটোপ্লাজমে অবস্থিত দ্বি একক পর্দা দ্বারা আবৃত বর্ণযুক্ত বা বর্ণহীন যে সমস্ত পদার্থ ডিম্বাকৃতির হোক, থালাকৃতির হোক, ফিতাকৃতির হোক বা তারকাকৃতির হোক, এই সমস্ত সজীব বস্তুগুলোকেই বলা হয় প্লাস্টিড। অর্থাৎ রঙিন বস্তু মানেই প্লাস্টিড, তাই তো? কোষের মধ্যে যে সমস্ত রঙিন বস্তুগুলো আমরা দেখতে পাই, এই বস্তুগুলো বিভিন্ন আকৃতির হতে পারে, ডিম্বক হতে পারে, লম্বাকৃতির হতে পারে, থালাকৃতির হতে পারে, বিভিন্ন আকৃতির হয়ে থাকে। সুতরাং যে সমস্ত বর্ণহীন সজীব কণিকাগুলো কোষের মধ্যে আমরা দেখতে পাই, উদ্ভিদ কোষের মধ্যে, এই সজীব বস্তুগুলোকেই বলা হয় প্লাস্টিড। 1883 খ্রিস্টাব্দে বিজ্ঞানী স্লিপার উনি সর্বপ্রথম কি করলেন, উদ্ভিদ কোষে সবুজ বর্ণের প্লাস্টিডের উপস্থিতি লক্ষ্য করলেন। কেমন? এবং এর নাম দিলেন ক্লোরোপ্লাস্ট। ক্লোরোফিল থেকে ক্লোরোপ্লাস্ট। ক্লোরো শব্দের অর্থ হল সবুজ, অর্থাৎ যে সবুজ কণিকা দেখতে পেলেন তখন ওই সবুজ কণিকাকে উনি ক্লোরোপ্লাস্ট বলে আখ্যায়িত করলেন। এবং এই ক্লোরোপ্লাস্টের মাধ্যমে যে খাদ্য সংশ্লেষে সাহায্য করে এটাও উনি ব্যাখ্যা করলেন। এবং সেই জন্যই ক্লোরোপ্লাস্টকে কোষের রান্নাঘর বা শর্করা জাতীয় খাদ্যের কারখানা বলা হয়ে থাকে। কেমন? যখন সালোক সংশ্লেষণ, একটা উদ্ভিদের সালোক সংশ্লেষণ ঘটে, উদ্ভিদ কি সবুজই নাকি, অর্থাৎ নিজেদের খাদ্য নিজেরা তৈরি করে। কিভাবে তৈরি করে? এদের দেহে যে ক্লোরোপ্লাস্ট আছে, ক্লোরোপ্লাস্টের ভিতরেই ক্লোরোফিল, এ, বি, ক্যারোটিন, জ্যান্থোফিল ইত্যাদি রঞ্জক পদার্থ থাকে। সুতরাং ক্লোরোফিলের সাহায্যে সূর্যালোকের উপস্থিতিতে সালোক সংশ্লেষণের মাধ্যমে শর্করা জাতীয় খাদ্য প্রস্তুত করাই হলো উদ্ভিদের কাজ, তাই তো? তাহলে এই শর্করা জাতীয় খাদ্য তৈরির কারখানাই হলো ক্লোরোপ্লাস্টে। এই জন্য ক্লোরোপ্লাস্টকে খাদ্য তৈরির বা কোষের রান্নাঘর বলা হয়, আবার অনেক সময় শর্করা জাতীয় খাদ্যের কারখানাও বলা হয়ে থাকে। কেমন? তাহলে কোষের ভিতরে, উদ্ভিদ কোষের ভিতরে সাইটোপ্লাজমের মধ্যে যে রঙিন বস্তুগুলো দেখা যায়, রঙিন বস্তুকে আমরা বলি প্লাস্টিড। এই প্লাস্টিড কয় প্রকার? 3 প্রকার। কেমন? প্লাস্টিড হলো মূলত 3 প্রকার। একটা হলো কি ক্লোরোপ্লাস্ট, যেটা বর্ণযুক্ত, আরেকটাকে বলি আমরা ক্রোমোপ্লাস্ট, আরেকটা হলো লিউকোপ্লাস্ট। ঠিক আছে? তাহলে আমরা একটু চার্টের মাধ্যমে দেখতে আসি যে এই প্লাস্টিককে যদি আরো একটু সুন্দরভাবে আমরা এর প্রকারভেদটা ব্যাখ্যা করি তাহলে এভাবে ব্যাখ্যা করতে পারি। দেখো, প্লাস্টিক একটা হলো বর্ণযুক্ত, আর একটা হলো বর্ণহীন। বর্ণযুক্ত এবং বর্ণহীন। বর্ণযুক্ত যেগুলোর মধ্যে বর্ণ আছে, এই বর্ণযুক্ত প্লাস্টিককে আবার 2 ভাগে ভাগ করা যায়। একটা হলো ক্রোমোপ্লাস্ট আর একটা কি ক্লোরোপ্লাস্ট।
ক্রোমোপ্লাস্ট, আর একটা হলো ক্লোরোপ্লাস্ট। আর যেটা আছে কিনা বর্ণহীন, বর্ণহীনটাকে আমরা কি বলতে পারি? লিউকোপ্লাস্টও বলতে পারি। বর্ণহীনটাকে আমরা কি বলবো? লিউকোপ্লাস্টও বলতে পারি ইংলিশে, লিউকোপ্লাস্ট। কেমন? এবারে আসো, এই যে ক্লোরোপ্লাস্ট, ক্লোরোপ্লাস্টটাকে আবার কয়েকটি ভাগে ভাগ করা হয়। কি কি? একটা হলো ক্লোরোপ্লাস্টকে প্রথমে আমরা কি করলাম, ক্লোরোপ্লাস্টটাকে আবার চারটি ভাগে ভাগ করতে পারি। একটা হলো রোডোপ্লাস্ট, যেটা লাল বর্ণের, একটাকে বলি রোডোপ্লাস্ট, এর বর্ণ হবে কেমন? লাল। কেমন? আর একটা আছে ফিওপ্লাস্ট, যার বর্ণ হবে বাদামি। ফিওপ্লাস্ট, এটার বর্ণ হলো কি? বাদামি। আরেকটাকে বলি আমরা জ্যান্থোপ্লাস্ট। তাই তো, এটা বাদামি। আরেকটা হলো ক্যারোটিনোপ্লাস্ট। ক্যারোটিনোপ্লাস্ট কেমন? এটা কি? এটা রং হয় কমলা। তাহলে রোডোপ্লাস্ট লাল, ফিওপ্লাস্ট বাদামি, জ্যান্থোপ্লাস্ট হলুদ, আর ক্যারোটিনোপ্লাস্ট হলো কালার কেমন? কমলা। কেমন? তাহলে ক্লোরোপ্লাস্টের ভিতরেও কয়েকটা বর্ণ রয়েছে, শুধুমাত্র সবুজ কণিকা ছাড়াও যেগুলো ক্লোরোফিল এ এবং বি রয়েছে সেখানে সবুজ বর্ণকণিকা দেখা যায়। এর বাইরেও কয়েকটি বর্ণকণিকা থাকে। এটা হলো রোডোপ্লাস্ট, থিওপ্লাস্ট, জ্যান্থোপ্লাস্ট এবং ক্যারোটিনোপ্লাস্ট। এটা হলো ক্লোরোপ্লাস্টের ক্রোমোপ্লাস্টের বিভক্তি। অর্থাৎ ক্রোমোপ্লাস্টকে আমরা, ক্লোরোপ্লাস্ট তো সবুজ বর্ণ আছে, সরি আমি আগে একটু ভুল বলে ফেলছি। ক্লোরোপ্লাস্টে তো ক্লোরোফিল নামক সবুজ বর্ণকণিকা থাকবে, শুধুই মাত্র সবুজ বর্ণকণিকা হলো ক্লোরোপ্লাস্ট। এর বাইরে যে ক্রোমো শব্দটা রয়েছে, ক্রোম শব্দের অর্থ হলো বর্ণ। সুতরাং সবুজ বর্ণ ছাড়া বাকি যে বর্ণগুলো সাধারণত উদ্ভিদের ফুল বা ফলে আমরা দেখতে পাই, কোনো কোনো সময় ফুল দেখি গোলাপি, কোনো সময় দেখি আমরা কমলা, কোনো সময় দেখি অন্য কালার, কেমন লাল, বিভিন্ন বর্ণের ফুল দেখি বা ফলের কালারও বিভিন্ন দেখি। এই কালারগুলো আসে ক্রোমোপ্লাস্ট থেকে। কেমন? যেগুলো লাল বর্ণের তার ভিতরে রোডোপ্লাস্ট থাকে, যেগুলো বাদামি বর্ণের সেগুলো ফিওপ্লাস্ট থাকে, যেগুলো হলুদ বর্ণের সেগুলো জ্যান্থোপ্লাস্ট থাকে, আবার যেগুলো কমলা বর্ণের সেগুলো তো কি হয়? ক্যারোটিনোপ্লাস্ট থাকে। ক্যারোটিনের উপস্থিতি থাকে বলে এটাকে ক্যারোটিনোপ্লাস্ট বলা হয়ে থাকে। কেমন? এই গেল ক্রোমোপ্লাস্টের বিভক্তি। এবারে যে বর্ণহীন যে লিউকোপ্লাস্ট আছে, আমরা লিখে ফেলো। এবারে যে বর্ণহীন লিউকোপ্লাস্ট রয়েছে, সেই বর্ণহীন লিউকোপ্লাস্টের আবার কিছু ভাগ রয়েছে। কয়টা ভাগ রয়েছে? তিনটি ভাগ রয়েছে। একটা হলো অ্যামাইলোপ্লাস্ট, অ্যামাইলোপ্লাস্ট। দুই নম্বরে হলো অ্যালিউরোপ্লাস্ট, কেমন? অ্যালিউরোপ্লাস্ট। তিন নম্বরে হলো অ্যালাইলোপ্লাস্ট, অ্যালাইলোপ্লাস্ট।
তাহলে বর্ণহীন কণিকা বা লিউকোপ্লাস্টকে আবার তিন ভাগে ভাগ করা হয়, একটা হলো অ্যামাইলোপ্লাস্ট, আর একটা এলিউরোপ্লাস্ট, আর একটা হলো অ্যালাইলোপ্লাস্ট। তাহলে অ্যামাইলোপ্লাস্ট হলো তারা যেখানে শ্বেতসার জাতীয় খাদ্য সঞ্চয় করে। অ্যামাইলোপ্লাস্ট হলো শ্বেতসার জাতীয় খাদ্য সঞ্চয় করে। অ্যালিউরোপ্লাস্ট কি করে? প্রোটিন জাতীয় খাদ্য সঞ্চয় করে। এবং অ্যালাইলোপ্লাস্ট হলো স্নেহ জাতীয় পদার্থ অর্থাৎ তৈল জাতীয় পদার্থ সঞ্চয় করে। এই বর্ণহীন বা লিউকোপ্লাস্টের তিনটা ভাগ আছে, একটা হলো অ্যামাইলোপ্লাস্ট, একটা অ্যালিউরোপ্লাস্ট, আর একটা হলো অ্যালাইলোপ্লাস্ট। সুতরাং এই বর্ণহীন কণিকার যে বিভক্তিটা, এটা কিসের উপর নির্ভর করছে? তাদের কাজের উপরে, কি ধরনের কাজ করে। একজনে শ্বেতসার জাতীয় খাদ্য সঞ্চয় করে, আর একজনে প্রোটিন জাতীয় খাদ্য সঞ্চয় করে, আর একজন কি করে? স্নেহ জাতীয় খাদ্য বা চর্বি জাতীয় খাদ্য সঞ্চয় করে। এই হলো কি লিউকোপ্লাস্টের কাজের বিভক্তি অনুসারে বা কাজের ভিন্নতা অনুসারে তিনটা প্রকার। ঠিক আছে, তাহলে আমরা লিউকোপ্লাস্ট বা ক্লোরোপ্লাস্ট সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলাম। কেমন? অর্থাৎ প্লাস্টিডের উপস্থিতি এবং প্লাস্টিড কি কাজ করে, প্লাস্টিডের প্রকারভেদ কি, এগুলো আমরা জানলাম। কেমন? নেক্সট দিন আমরা ক্লোরোপ্লাস্টের গঠন সম্পর্কে আলোচনা করব। ক্লোরোপ্লাস্টের গঠনটা কি এবং এর কি বলে ভৌত গঠন এবং রাসায়নিক গঠন এবং কাজ সম্পর্কে আমরা আলোচনা করব। তোমরা একটা কাজ করবে যে মাইটোকন্ড্রিয়া এবং প্লাস্টিডের মধ্যে একটা পার্থক্য তোমরা তৈরি করে ফেলবে। কেমন? বা আমি যতটুকু করলাম তার মধ্যে আরও একটি পার্থক্য তোমরা পাবে, যেমন ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্টের মধ্যে পার্থক্য, বা ক্লোরোপ্লাস্ট ক্রোমোপ্লাস্ট এবং লিউকোপ্লাস্টের মধ্যে তিনটার মধ্যে পার্থক্য অথবা সাদৃশ্য বৈসাদৃশ্য দুইটাই, বৈসাদৃশ্যগুলো পার্থক্য, সাদৃশ্যগুলোও তোমরা তুলনাটাও করতে পারো। এই কাজগুলো বাসাতে তোমরা সুন্দরভাবে করবে। কেমন? তাহলে আজকের মতো এখানেই বিদায় নেই। আগামী ক্লাসে আবারও দেখা হবে এই প্রত্যাশায়। সবাই ভালো থাকো, সুস্থ থাকো, এই কেমন হয়। আল্লাহ হাফেজ।